তাহলে 17.5% হলো পুত্র। হ্যাঁ, পুত্রের ভাগে, তাহলে পুত্রের ভাগে হলো 17.5। মানে ফারেজ যখন করবেন 2:1 অনুপাতে আগে নারীরটা বের করবেন। নারীর দ্বিগুণ পুরুষ পায়, এই নিয়মে বন্টন হয়, তাই না? নারীর দ্বিগুণ পুরুষ পাবে, এই নিয়মে সম্পদ বন্টন হবে। নারীরটা বের হয়ে গেলে পরে 2 দিয়ে ভাগ গুণ দিয়ে দিলে হয়ে গেল পুরুষের সম্পদ। বুঝে আসছে সবার? আপনারা কিন্তু ফারাইজের বিষয়গুলো নোটটা সবসময় রেগুলার করবেন। চর্চা করতে করতেই কিন্তু মেমোরিতে চলে আসবে। আপনার যতই পড়িবে ততই স্মরণ থাকিবে। আপনার অনভ্যাসে বিদ্যা হ্রাস পাবে। আপনারা যদি পড়ার অভ্যাস না থাকে, আপনাদের পড়ার অভ্যাস যদি না রাখেন, তাহলে বিদ্যা হ্রাস পাবে। কাজে আমাদের কি চর্চা করতে হবে, সবসময় সবসময় চর্চা করতে হবে। মনে রাখার জন্য পড়তে হবে, চর্চা করতে হবে। আপনার চর্চাবিহীন একেবারে জং ধরে যাবে। দেখবেন যে আটকে গেছেন, ধরা খেয়ে গেছেন, পারতেছেন না, মানে মানে জানা জিনিসগুলো ভুল হয়ে যাচ্ছে। তো আপনার একবার যদি ব্রেনে চলে আসে, তারপরে দেখবেন যে এটা মনে রাখা সহজ। মনে রাখা সহজ। মাঝে মধ্যে চলতেছেন ফিরতেছেন, আপনি একটু ব্রেনটাকে যাচাই করলেন, দেখি তো আমার মেমোরিতে এগুলো আছে কিনা, এই বিষয়গুলি আছে কিনা। হ্যাঁ, তো এইগুলো মেমোরিতে রাখাই আপনি চর্চা করবেন, যে দেখে এগুলো আছে কিনা। হ্যাঁ, তো আপনার এগুলো মেমোরিটাকে খাটাইবেন। মেমোরিকে না খাটাইলে তো হবে না। বসাইতে পারে? এই যে অ্যাডভোকেট সাহেব, আপনি মানে হিজরার বিধান কি বসে বসে বলেন, হিজরার বিধানটা কি ফারাইজ করার জন্য? যদি পুরুষ নিদর্শন দিয়ে প্রস্রাব করে, তাকে পুরুষ হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ মেয়েদের নিদর্শন দিয়ে প্রস্রাব করলে তাকে মেয়ে হিসাবে গণ্য করা হবে। না, উভয়টা অঙ্গই আছে, তাহলে সে খুনসা মুশকিল। তো এরকম ক্ষেত্রে যে অঙ্গ দিয়ে আগে প্রস্রাব আসে তাকে তাই গণ্য করা হবে। পুরুষ অঙ্গতে আসলে পুরুষ, মহিলা অঙ্গতে আগে আসলে মহিলা। আর যদি উভয় অঙ্গতে একসাথে আসে, তাহলে তাকে মহিলা হিসাবে গণ্য করা হবে। আর উভয় অঙ্গ যেটা আছে তাকে কি বলে? হিজরা খুনসা মুশকিল, জটিল খোঁজা, জটিল খোঁজা বা জটিল হিজরা। আচ্ছা, মুসলিম পারিবারিক আইনে, মুসলিম পারিবারিক আইনে সম্পত্তি কখন বন্টন হবে আপনি বলেন? আপনি বসে বসে বলেন। হ্যাঁ, অর্থাৎ যার সম্পত্তি বন্টন হচ্ছে, তার যদি কোনো পুত্র বা কন্যা আগে মারা গিয়া থাকে, তাহলে সেই সন্তানের নাতিদের মধ্যে যে সম্পদটা বন্টন হবে যেই নিয়মে, সেটা মুসলিম পারিবারিক আইনের আওতায়। তাহলে যার সম্পত্তি বন্টন হবে, তার পুত্র বা কন্যা তার আগে যদি মারা গিয়া থাকে, তাহলে তার যে পুত্র মৃত পুত্র বা কন্যার সন্তানদের মধ্যে সম্পদটা বন্টন হবে, ওই মৃত পুত্র বা কন্যাকে জীবিত হিসেবে গণ্য করে সম্পদ বন্টন হবে। অর্থাৎ পুত্র থেকে মৃত পুত্রকে জীবিত পুত্র হিসেবে গণ্য করে সম্পদ বন্টন হবে। আর যদি মৃত কন্যা থাকে, তাহলে মৃত কন্যাকে জীবিত হিসেবে গণ্য করা হবে এবং প্রতিনিধিত্বের আইন অনুযায়ী প্রতিনিধিদের মধ্যে ওই সম্পদ বুঝাই দেওয়া। এটা একটা প্রতিনিধিত্বের আইন থেকে আসছে আইনটা, এটা একটা প্রতিনিধিত্বের আইন।
অর্থাৎ মৃতের প্রতিনিধি হিসাবে তার সন্তানরা পাবে। এখন ওই সন্তানরা শুধু প্রতিনিধি হিসাবে রিসিভ করবে তার মায়ের ভাগ বা তার বাবার ভাগ। বুঝে আসছে? মুসলিম পারিবারিক আইন কিন্তু শুধু নাতিদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা আর কারো ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। শুধু এই আইনটা হইছে নাতিদের জন্য। মৃত ব্যক্তির মনে করেন মৃত কন্যার ওই স্বামী আছে কিন্তু স্বামী পাবে না, বা মৃত পুত্রের স্ত্রী আছে, মৃতের স্ত্রী পাবে না। এটা হলো নাতিদের জন্য আইন। এই আইনটা কি নাতিদের জন্য, শুধু নাতিরাই পাবে, এটা মনে রাখতে হবে। অনেকে ভুল করে আবার কি উত্তরাধিকারী, অর্থাৎ মানে পুত্রের সন্তানাদি এবং কন্যার সন্তানাদি। এখন মনে করেন এটা পরের স্টেজ হয়, আগের স্টেজ থাকলে পরের স্টেজ হলে হয়তো পাবে না, পাবে না। না, এটা ফারাজের বিধান প্রযোজ্য এখানে, যে কোন স্টেজ আগে আছে। হ্যাঁ, স্টেজ ফারাজের স্টেজটা হিসাব গণ্য করতে হবে। তবে এইখানে সন্তান মানে ওই যে আপনার কি বলে না, সরি, আপনার এইখানে তো মুসলিম পারিবারিক আইন অনুযায়ী হবে। যেমন মনে করেন কন্যা জীবিত আছে, এর সাথে একটা মৃত কন্যা আছে, তাহলে এখানে স্টেজ প্রযোজ্য হবে না। এখানে কি মানে মৃত বা মৃত ব্যক্তির মানে ওই প্রতিনিধি হিসাবে তারা পাচ্ছে, মৃত ব্যক্তির প্রতিনিধি হিসেবে পাচ্ছে, এখানেই প্রযোজ্য হবে না, মানে স্টেজ প্রযোজ্য হবে না। স্টেজ প্রযোজ্য হইলে তো বঞ্চিত হয়ে যেত। যেমন জীবিত কন্যা ছিল, এর সাথে মৃত কন্যার সন্তান পরের স্তর, এখানে স্টেজ প্রযোজ্য হবে না। বুঝতে পারছেন? এখানে প্রতিনিধি হিসাবে কে আছে তাকে দিয়ে দিবেন বাস। কোন স্টেজের ও মানে পত্র না প্রপত্র এটা দেখার দরকার নেই, না, শুধু প্রতিনিধিত্বের আইন অনুযায়ী প্রতিনিধিকে দিয়ে দেবে। শুধু মনে রাখতে হবে যে এই আইন অন্য কারোর জন্য প্রযোজ্য না, শুধু নাতিদের জন্য। আপনার ওইখানে বলা আছে কিন্তু যে এটা নাতিদের জন্য প্রযোজ্য আইনটা, মানে আর কারোর জন্য প্রযোজ্য না। ওই মৃত কন্যার স্বামী অথবা মৃত পুত্রের স্ত্রী তাদের জন্য নয়। বুঝতে পারছেন? বা অনেক সময় দেখা যায় যে ফারাইজ করতে গিয়ে আব্দুল আলী মৃত ভাইয়ের সন্তানদেরকে ওই 61 মনে করে বন্টন করে ফেলে, কিন্তু না, এটা শুধু নাতিদের জন্যই আইন। আপনি দেখবেন যার সম্পত্তি বন্টন করছেন তার নাতি আছে কিনা, নাতি আছে, এইবার মুসলিম পারিবারিক আইন প্রযোজ্য হবে। বুঝতে পারছেন? নাতিরা যেখানে মুসলিম ল অনুযায়ী বঞ্চিত হয়ে যাচ্ছে, লাওয়ারিশ হয়ে যাচ্ছে, সেইটা থেকে মানে চলে আসছে প্রতিনিধিত্বের আইন, যে না, মানে যেহেতু আমাদের দেশটা ইসলামী একটা দেশ নয়, ইসলামী শাসন আমাদের দেশে কায়েম নাই, ইসলামী বাইতুল মাল নাই। যদি ইসলামী শাসনতান্ত্রিক আমাদের দেশ হইতো, ইসলামী আইনে যদি দেশ চলতো, তাহলে ওই মুসলিম যে আইন আছে সে অনুযায়ী বন্টন হতো। কারণ ওই এতিমদের ভরণ পোষণের দায়িত্ব তখন রাষ্ট্রের, তার লেখাপড়া, ভরণ পোষণ সমস্ত কিছুর দায়িত্ব কি রাষ্ট্রের। কিন্তু পাকিস্তান আমলে 61 সনে 15 জুলাই, এটা কি পাকিস্তান আমল? তো পাকিস্তানের যারা জানো জানো পার্লামেন্টারিয়ান ছিল, তারা দেখছে যে আমাদের সমাজে এই লাওয়ারিশগণ এরা অবর্ণনীয় কষ্ট, তাদের শিক্ষা, খাদ্য, অন্ন, বস্ত্রের কোনো নিশ্চয়তা নাই, অথচ তার চাচা, জ্যাঠা, ফুপু, মামা, খালারা দিব্যি ভালো আছে, সম্পদ পাইয়া কি তারা দিব্যি ভালো আছে, আর নাতিগণের এই দুরবস্থা। আর মনে করেন যে এইখানে লাথি খা, ওইখানে লাথি খা। আমাদের মুসলমানদের তো স্বভাব চরিত্র অনেক ভালোই, জানেনি, হ্যাঁ, হিংসা প্রকট আমাদের মধ্যে। এখন ইসলামী বিধান কিন্তু আছে। এইরকম ক্ষেত্রে নবীজি বলছেন যে আপনার ওই যে মৃতের যে ওয়ারিশ আছে তাদের নামে ওয়াই করার জন্য, আপনার ওসিয়ত করার জন্য। ওসিয়ত আমাদের সমাজে অনেক সময় করার টাইম পায় না, হায়াত পায় নাই, বা মনে করেন মানে দেই দিচ্ছি করে মারাই গেল, ওসিয়ত করে যায় না নাতির জন্য, তাহলে ওই নাতিরা বড় হবে কিভাবে? তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা চলবে কিভাবে? এই অবর্ণনীয় দুঃখ দুর্দশা
দেখে তারপরে আপনার এটা পাকিস্তান পার্লামেন্টের জানু পার্লামেন্টের যারা ছিল তখন মনে করেন এটা একটা আলোচনায় আসছে আলেম সমাজদেরকে নিয়ে যে এটা কি হতে পারে। তখন পার্লামেন্টে যারাই ছিলেন বা যারা আলেম সমাজ ছিল তারা দেখলেন যেহেতু আমাদের দেশ ব্রিটিশ ল অনুযায়ী চলে, ইসলামী আইন অনুযায়ী চলে না, আমাদের নিজস্ব বাইতুল মাল নাই, ইসলামী শাসন নাই, তো কাজে মানে এতিমের ভরণ পোষণ তো রাষ্ট্র নিচ্ছে না, তো কাজেই ওই প্রতিনিধিত্বের আইন করা হয়েছে যে হ্যাঁ তার বাবা মা 100 বছর আগে যদি মারা যায় অর্থাৎ পূর্বে যত আগেই মারা যাক, যার সম্পত্তি বন্টন হবে এই 1961 সনের 15 জুলাইয়ের পর থেকে এই আইন কার্যকরী হয়ে গেল। 1961 সনের 15 জুলাই, এই 15 জুলাই থেকে মানে যে শনি মারা যাক মানে তার যে মৃত সন্তানের সন্তানরা সম্পত্তি থেকে বঞ্চিত হবে না। তো যাই হোক, মুসলিম পারিবারিক আইনটা এটা খেয়াল রাখবেন আপনারা। হ্যাঁ, নিখোঁজ 90 বছর। মানে কি হয়েছে নিখোঁজের বিধান, মানে 7 বছর যেটা বলা হয়েছে এটা অন্য অন্য ধর্মাবলম্বীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা এই আইনটা আছে, ব্রিটিশরা করে গেছে আইনটা, কিন্তু এই আইন মুসলিম আইন প্রযোজ্য না, কারণ মুসলমানদের পার্সোনাল ল এটা, এটা অন্যান্য ধর্মের জন্য প্রযোজ্য হবে। যেহেতু আমাদের সুস্পষ্ট আইন আছে মুসলিম আইন, এত এটা প্রযোজ্য হবে না। হ্যাঁ, মুসলিম পারিবারিক আইনটা পড়ছেন, নোটটা পড়ছেন, নোটটা এখানে পড়ে দেন কি বলা আছে। মুসলিম পারিবারিক আইন পড়ার খবর নাই আপনার, কেমনে পাইবো এটা জিজ্ঞেস করতেছেন। এটা আইন করা হয়েছে, আইন না হইলে তো পাইতো না। এটা মুসলিম পারিবারিক আইনটা পড়েন, ওইখানে নোটে লেখা আছে পারিবারিক আইনটা কি বলা আছে।